সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ফারহানা আফরোজ, সহকারী শিক্ষক, বাংলা, ফেনী বালিকা বিদ্যানিকেতন। শিক্ষার্থীরা, তাহলে তোমরা খাতা কলম বই নিয়ে বসে যাও। আজকে আমরা তোমাদের বাংলা সাহিত্য বইয়ের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা আগে কবিতাটির কবি পরিচিতিটা জেনে নিই। তোমরা হয়তো অনেকেই কবিকে চিনো, আবার অনেকে হয়তো চিনো না। তো দেখি আমি একটু তোমাদের সাথে কবিকে পরিচয় করিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, ইনি হচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। কবি নির্মলেন্দু গুণ জন্মগ্রহণ করেন 1945 খ্রিস্টাব্দে। তো আমরা এখন কবির পুরো জীবনীটা একটু জানব। কবি নির্মলেন্দু গুণের জন্ম 1945 সালে, আর তিনি ছিলেন একজন পেশায় সাংবাদিক। কবি 21 পদক, বাংলা সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন পদক পেয়েছেন। এছাড়াও তার কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেমাংশু, রক্তচাই, চাষাভূষার কাব্য। কবির উল্লেখযোগ্য ছোট গল্প হচ্ছে আপন দলের মানুষ, আর ছোটদের জন্য লিখা উপন্যাসের নাম হচ্ছে বাবা যখন ছোট ছিলেন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কবি পরিচিতি থেকে এই প্রশ্নগুলোর উত্তর বাড়ির কাজ করে রাখবে, ঠিক আছে? শিক্ষার্থীরা, তাহলে আমি এখন কবিতাটি আবৃত্তি করছি। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্যে অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়াই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা, প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, নাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর তোমাদের মতো শিশুপাতা কুরানিরা দল বেঁধে। এই কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী? গণসূরিজের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এখন আসো আমরা কবিতাটির বিশ্লেষণে যাই। তোমরা নিশ্চয়ই কবিতাটি উপভোগ করেছ, আমি কিন্তু খুব উপভোগ করেছি। একটি কবিতা লেখা হবে,
তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে, কখন আসবে কবি। এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে, লাইন তিনটি দ্বারা বোঝানো হয়েছে যে একটি কবিতা লেখা হবে বলতে এখানে বোঝানো হয়েছে সেই 7ই মার্চের ভাষণকে কবি কবিতার সঙ্গে তুলনা করেছেন। তোমরা একটা জিনিস জেনে খুশি হবে যে গত 14 তারিখ এই 7ই মার্চের ভাষণকে জাতীয় ঐতিহাসিক ভাষণ হিসেবে মন্ত্রিপরিষদে অনুমোদন দেওয়া হয়েছে, যেটি জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। আর সেই কবিতা শোনার জন্যে, অর্থাৎ সেই ভাষণ শোনার জন্যে লক্ষ লক্ষ মানুষ সেদিন যেভাবে জনসমুদ্রে পরিণত হয়েছিল, ভোর থেকে মানুষ এমনভাবে আসা শুরু করেছিল মনে হচ্ছে যেন সমুদ্র, মানুষের সমুদ্র হয়ে গেছে। কখন আসবে কবি, অর্থাৎ কবি বলতে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে যে কখন তিনি আসবে। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? এই লাইনগুলো দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে বর্তমানে সরোয়ার্দী উদ্যান, তৎকালীন নাম ছিল রেসকোর্স ময়দান। তোমরা একটু খাতায় এটা লিখে নাও যে সরোয়ার্দী উদ্যানের পুরাতন নাম কী ছিল, অথবা রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী। তাহলে তোমরা রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী সেটা তোমরা খাতায় লিখে নাও। রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সরোয়ার্দী উদ্যান। সেই সরোয়ার্দী উদ্যান, সেই রেসকোর্স ময়দান যেমন ছিল একেবারে খোলা জনসমুদ্র, সেখানে জোয়ার এনেছিল, কিন্তু বর্তমানে সেটাকে কি ঢেকে দেওয়া হয়েছে বৃক্ষে, ফুলের বাগানে, পার্কে, শিশু পার্কে করে সেগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। সেই স্মৃতিকে মুছে দিতে এখানে কবি বলেছেন কিছু কালো হাত উদ্যত হয়েছে। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। অর্থাৎ এখানে সব কিছুর অ্যাগেনেস্ট, অর্থাৎ বিপরীতে যে কিছু কালো থাবা এখানে উৎপত্তি হয়েছে সে কথা এখানে বোঝানো হয়েছে। মার্চের বিরুদ্ধে মার্চ, কবির বিরুদ্ধে কবি, অর্থাৎ সেই সব স্মৃতিকে মুছে দিতে কবি বলতে চাচ্ছেন যে এখানে কিছু কালো হাত উদ্যত হয়েছে, অর্থাৎ একটি স্বাধীনতার বিরোধী শক্তি। কালো হাত বলতে এখানে বোঝানো হয়েছে স্বাধীনতার বিরোধী শক্তি। এটা কিন্তু তোমরা খাতায় লিখে নিবে। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, এই শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই সৃষ্ট বিকেলের গল্প। কবি বলছেন যে তোমাদের বলেছেন, তোমাদের মতো যারা শিশু বা তার চেয়েও কম বয়সী বা তার চেয়েও বেশি যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যারা সেই স্বাধীনতা, সেই 7ই মার্চের ভাষণ শুনেনি, তাদেরকে বলছে যে তোমাদের কথা ভেবে আমি লিখে রেখে যাচ্ছি যেন তোমরা সেই ইতিহাস জানো। কারণ এইসব স্মৃতি তো থাকবে না, মুছে দেওয়ার জন্য একটি চক্র কি কাজ করছে, তাই আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য। কে লিখে যাচ্ছে? কবি নির্মলেন্দু গুণ। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা। তাহলে এটা তো বুঝতেই পারছো যে তখন এগুলো কিছুই ছিল না, শুধু দুর্বাদলে বলতে এখানে কি বোঝানো হয়েছে? ঘাসে পরিপূর্ণ ঢাকা ছিল, সবুজে সবুজময় ছিল। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। বলছে যে আমাদের সেই স্বাধীনতার যে ডাক সেটি শুধু তখন এই ধুধু মাঠের সবুজে মিশেছিল। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। তাহলে লোহার শ্রমিক কীভাবে এসেছিল? কপালে কবজিতে লাল শালু বেঁধে, অর্থাৎ লাল রঙের চাদর বা গামছাকে এখানে লাল শালু বলা হয়েছে। নাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। উলঙ্গ কৃষক বলতে এখানে খালি গায়ে যারা মাঠে কাজ করছিল, তারাও সবাই সেই ঐতিহাসিক ভাষণ শোনার জন্য, সেই কবির কবিতা, কবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর কবিতা হচ্ছে সেই 7ই মার্চের ভাষণ। সেই 7ই মার্চের ভাষণ শোনার জন্য সেই কৃষকও খালি গায়ে তার কাজ রেখে চলে এসেছিল। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত। তাহলে মৃত্যু নিশ্চিত জেনেও
তারপরও তারা এসেছিল হাতের মুঠোয় মৃত্যুকে নিয়ে। মধ্যবিত্ত শ্রেণীর লোকরা চলে এসেছিল, নিম্নবিত্ত এসেছিল, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। তোমাদের মতো মানে তোমাদের বয়সী যারা পাতা কুড়াতো, রাস্তায় ভিক্ষা করতো, তারাও সবাই চলে এসেছিল বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ শোনার জন্য। আর এসেছিল কারা? নারী, বৃদ্ধ, ভবঘুরে। ভবঘুরে বলছে যারা রাস্তায় ঘুরে বেড়ায়। আর নারী, বৃদ্ধ তো তোমরা বুঝতেই পারছো, বয়স্করাও এসেছে, নারীও এসেছে। আর এসেছিল কারা? করুণ কেরানি। এখানে করুণ কেরানি বলতে বোঝানো হয়েছে যে স্বল্প বেতনে দারিদ্র্যের মধ্যে করুণভাবে জীবনযাপনকারী সাধারণ চাকরিজীবী কেরানি। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা একটি বিষয় জেনে অবাক হবে যে আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম তখন আমরা পশ্চিম পাকিস্তানের অধীনে ছিলাম। অর্থাৎ তখন আমরা তাদের শোষণে বঞ্চনার শিকার ছিলাম। তখন তোমার আমাদের যে পেশা ছিল সে পেশা করুণ কেরানি পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ করুণ কেরানি তো বুঝতেই পারছো, কেরানির চাকরি, তারা একেবারে নিরীহ জীবনযাপন করে, অল্প বেতনে, স্বল্প বেতনে তারা পায়। তো আমাদের কিন্তু স্থান ততটুকু পর্যন্তই ছিল, এর থেকে বেশি কিছু আমাদের প্রাপ্য পূর্ব পাকিস্তানের জনগণের ছিল না। অর্থাৎ আমরা কোনো ভালো চাকরি পেতাম না। বর্তমানে তোমাদের বাবা, চাচারা, ভাইয়ারা যে ভালো ভালো পোস্টে চাকরি করে, আমরা আজকে গর্ব করে শিক্ষকতা করছি। তোমাদের বাবারা কেউ ডিসি, কেউ এসপি, কেউ প্রশাসনিক কোনো পদে আছে, কেউ সচিব পর্যায় পর্যন্ত আছে। কিন্তু তখন আমাদের এইসব পোস্টগুলো আমাদের জন্য ছিল না, আমরা সেসব পোস্ট থেকে বঞ্চিত ছিলাম। অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তান, আমরা বাঙালিরা সেগুলো থেকে বঞ্চিত ছিলাম। শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের জনগণই সেসব চাকরিগুলো পেত। তাহলে শিক্ষার্থীরা, আমাদের বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসব বঞ্চনা মেনে নিতে পারেননি। তাই তিনি 7ই মার্চের সরোয়ার্দী উদ্যানে, বর্তমান সরোয়ার্দী উদ্যান, তৎকালীন রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আর সেই 7ই মার্চের ভাষণে সবাই একসাথে এসেছিল, সেই করুণ কেরানিও এসেছিল। তো একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। বলছে যে একটি কবিতা পড়া হবে, মানে একটি ভাষণ দেয়া হবে, তার জন্য সবার কি ব্যাকুলতা, কি আকুলতা, কখন আসবে কবি, অর্থাৎ কখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসবে। 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তাহলে বলছে যে 100 বছরের শত সংগ্রাম শেষে, কত সংগ্রাম, কত যুদ্ধের পর সেই 52 থেকে 47 থেকে শুরু করে 52, 69, এরপর সেই 71-এর 7ই মার্চে এসে কবি, অর্থাৎ বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের মতো দৃপ্ত, মনে হচ্ছে যেন নির্মলেন্দু গুণের কাছে মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথের মতো তিনি দীপ্ত পায়ে হেঁটে আসছেন। তিনি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার। তাহলে দেখো, এখানে কবি বলছে যে তখন আসার সাথে সাথে মনে হচ্ছে যেন তরিতে জল এসেছে। তরি মানে কি তোমরা তো জানো, নৌকা, মনে হয় যেন নৌকায় জল এসছে, হৃদয়ে দোলা লেগেছে, জনসমুদ্রে মনে হয় যেন জোয়ার জেগে গেছে। আর সেই জোয়ারের সাথে সাথে তিনি আসার সাথে সাথে কি উচ্চারিত হয়েছিল তোমরা তো সবাই জানো, ঠিক না? জয় বাংলা। তারপর সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী, কে সেই বজ্রকণ্ঠকে রোধে, বাধা দেয়। বজ্রকণ্ঠ বলতে বোঝানো হয়েছে যে যখন বিদ্যুৎ চমকায় তখন কি বজ্রের আওয়াজ কেমন খুব জোরালো থাকে না, তেমনি সে বঙ্গবন্ধুর ভাষণকে এখানে বজ্রকণ্ঠের সাথে তুলনা করা হয়েছে। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। তারপর সেই গণসূর্যের মঞ্চটা কাঁপিয়ে, এখানে জনগণের নেতা যার তেজীয়মান দ্যুতি চারদিকে বিচ্ছুরিত হচ্ছিল, তিনি কোনো এক গণসূর্যের সাথে তাকে তুলনা করা হয়েছে। আর সেই নেতা যে মঞ্চে দাঁড়িয়েছিলেন সেটাকেই বলা হয়েছে গণসূর্যের মঞ্চ। অর্থাৎ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সেই মঞ্চকে কবি গণসূর্যের মঞ্চ বলে আখ্যায়িত করেছেন। তাহলে তার অমর কবিতাখানি, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি, সেই ভাষণটি শোনালেন। কি ছিল সেই ভাষণ? তোমরা অনেকেই
কি টিভিতে শুনেছ কবি সেই ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাহলে সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এখানে কবি বলতে চেয়েছেন সেই ভাষণের পর থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের হয়ে গেছে। আমরা সেদিন থেকেই স্বাধীনতার জন্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। কে? একেবারে সব শ্রেণী পেশার লোকজন। আর 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা সেই স্বাধীনতা অর্জন করি। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা কবিতাটির বিশ্লেষণ বুঝতে পেরেছ। তাহলে এই কবিতার আসলে কবি 3টি মূল ভাব এখানে কবি ব্যক্ত করেছেন, আর সেগুলো হচ্ছে, শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটির মূল ভাব হচ্ছে স্বাধীনতার প্রতি মানুষের তীব্র আকাঙ্ক্ষা, স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি কবির ক্ষোভ, এছাড়াও 7ই মার্চের ভাষণের তাৎপর্য। আমরা তো কবিতার মূল ভাবটা বুঝতে পেরেছি। এখন আসো, এখানে আমরা কিছু নতুন নতুন শব্দ পেয়েছি, সেই শব্দগুলো সম্পর্কে জানি। আমরা তাহলে এখানে নতুন নতুন কিছু শব্দ পেয়েছি, সেগুলো হচ্ছে উদ্যান, উদ্যান অর্থ বাগান, এরপর পেয়েছি উন্মত্ত, উন্মত্ত অর্থ ক্ষিপ্ত, এরপর পেয়েছি বজ্রকণ্ঠ, বজ্রকণ্ঠ অর্থ বজ্রের মতো ধ্বনি, অর্থাৎ এখানে বঙ্গবন্ধু ধ্বনিকে বোঝানো হয়েছে। এছাড়া পেয়েছি আমরা গণসূর্যের মঞ্চ, যে মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো মোটামুটি এই কবিতা সম্পর্কে ধারণা লাভ করেছ। এখন আসো, আমি তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দিব, তোমরা বাড়ি কাজগুলো খাতায় লিখে নেবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা তো কবিতাটি সম্পর্কে মোটামুটি জানলে, তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই ম্যাডামকে ফোনে অথবা কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। ম্যাডাম তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর তোমরা খাতায় তোমাদের বাড়ির কাজ তো অবশ্যই লিখে নিয়েছো, ঠিক না? হ্যাঁ, তোমরা বাড়ির কাজগুলো বাসায় করবে। আর স্কুল খোলার পর আমি এই পরীক্ষায় এই কবিতা থেকে একটি অবশ্যই সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য রাখবো, আর বহু নির্বাচনী প্রশ্নেও তোমাদের জন্য কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো শিক্ষার্থীরা, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে। আমার জন্য সবাই দোয়া করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।